সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন নুরুল হুদা বাবু, তিনি একজন রাজনীতিক। আমার বাম দিকে আছেন মোহাম্মদ ইমরান হোসাইন, তিনি একজন সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক। দুইজন অতিথির মুখ থেকে ফ্যাসিবাদ নিয়ে শুনব। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 6 এপ্রিল 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 পল্লবীতে ছাত্রলীগের নামে ভাষা শিক্ষা কেন্দ্রে চাঁদা দাবি, হুমকি। 2010 সাংবাদিক মারধর, ছাত্রলীগ সভাপতি সহ 12 জনের বিরুদ্ধে মামলা। 2012 মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা যাচ্ছে না, রাজধানীতে দিনে দুপুরে 20 লাখ টাকা ছিনতাই। 2013 রাজধানীর বিভিন্ন এলাকায় ডিশ লাইন বিচ্ছিন্ন, 18 দলের জরুরি বৈঠক। 2014 তানোরে বিএনপির 9 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, বিদেশি বন্ধু সংগঠনকে মুক্তিযুদ্ধের সম্মাননা, ক্রেস্টের সোনার 12 আনাই মিছে। 2015 চলন্ত বাসে গণধর্ষণ, 5 শ্রমিক নেতা জেল হাজতে। 2016 পানামা পেপারস, অর্থ পাচারের তালিকায় 25 বাংলাদেশি। 2017 মানিকগঞ্জে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। 2018 প্রত্যাবানে অগ্রগতি নাই, রোহিঙ্গা সংকট। 2019 খালেদা জিয়ার প্যারোলের আবেদন করা হলে সরকার ভেবে দেখবে, রাজনীতি এখন আওয়ামী লীগের কাছে জিম্মি, মির্জা ফখরুল। 2021 ডিজিটাল নিরাপত্তা আইন, বেশিরভাগ মামলার বাদী ক্ষমতাসীনরা। 2022 দাম নিয়ন্ত্রণ করতে না পারায় সংসদে ক্ষোভ, বিএনপির নেতা ইশরাক হোসেন গ্রেপ্তার। 2023 রংপুরে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল মামলা, প্রতিবাদে মানববন্ধন। শুরুতেই যাচ্ছি নুরুল হুদা বাবু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা একটি সংবাদে দেখলাম দিনে দুপুরে 20 লাখ টাকা ছিনতাই। 2012 সালের খবর ছিল এটি। ছিনতাই কালচার ইদানিং আবারও বেড়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়াতে আলোচিত হচ্ছে। গত 16 বছরে এ ধরনের অপরাধের ধারাবাহিকতা এটি, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? এটি আপনি যদি সেই সময়ের পত্রপত্রিকাগুলো দেখেন, দেখবেন ঢাকা মহানগরের উত্তরের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিজান, যে একটা ছিনতাই চক্রতের অন্যতম প্রধান, যে ছিল সাংগঠনিক সম্পাদক, যে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, ওই সময়ে ছাত্রলীগ যুবলীগ আসলে সেই সময়ে তারা পৃষ্ঠপোষকতা দিত ছিনতাইকারীদেরকে। তো তারই সেই মিজান সাংগঠনিক সম্পাদক ছিল, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে বাংলা মোটরে হামলার কারণে তাকে ছাত্র আওয়ামী লীগ, এই ধিকৃত শেখ হাসিনা তাকে পুরস্কৃত করে সভাপতি বানিয়েছে। তো এই হচ্ছে সেই দিনগুলোর, ফেসিবাদের দিনগুলোর যে ছিনতাই চক্র, তাদের প্রধানদের এইভাবে পৃষ্ঠপোষকতা করে এক ধরনের নেতৃত্ব তৈরি করা হয়। রাজনৈতিক সংগঠনের নেতারা বা রাজনৈতিক সংগঠনের কর্মীরা এই ধরনের অপরাধ কর্মে বা এই ধরনের অপতৎপরতার সাথে লিপ্ত হয় কোনোভাবে না। আপনি এটাকে রাজনীতির লেবাসে দিতে পারেন, কিন্তু সেটা আসলে ঘুরে ফিরে আসবে ফেসিবাদ। ডেফিনেটলি সেই জন্যই তো পতনটা এত ভয়াবহ হয়েছে, যে তারা ছিনতাইকারী, সন্ত্রাসী, অস্ত্রধারী, লুটেরা এদেরকে সামনে নিয়ে আসছে। আপনি দেখবেন এদের মধ্যে দিয়েই একটা কিশোর গ্যাং নামে নতুন একটা জিনিসের অভ্যুত্থান হয়েছে। এই জিনিসগুলোর পরম্পরার মধ্যে দিয়ে ওই মিজানরা চলে গেছে, কিন্তু এরা তো এখানে রয়ে গেছে। তারই ফলশ্রুতিতে কনসিকুয়েন্সলি এখনকার যে ঘটনাগুলো টুকটাক ঘটার চেষ্টা চলতেছে, তারই ফলশ্রুতিতে এই ঘটনাগুলো ঘটতেছে। দেখেন, একটা কিশোর গ্যাং যার জীবনে একটা বিশাল অংশ পড়ে আছে, কিন্তু সে ডুবে আছে ছিনতাই, মাদক, নেশা। এদেরকে যদি সমাজের মূল স্তরে না আনা যায়, এটি কি আসলে কিশোরদেরকে বা তারুণ্যকে ধ্বংস করবার জন্য কৌশল ছিল না প্ল্যান ছিল? ডেফিনেটলি আমাদের এখানে একটা পার্শ্ববর্তী দেশের চক্রান্ত হচ্ছে। এখানে আমাদের তরুণ এবং যুব সমাজকে নেশায় মাতাল করে এদের কাছ থেকে নেতৃত্ব উঠে নিয়ে আসা, যাতে একটা মেধাহীন জাতিতে আমরা পরিণত হই।
এই কারণেই দেখবেন যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, এদেরকে নিয়ে তার একটা ভাবনা আছে যে এদেরকে নিড বেসিস এডুকেশনের মধ্য দিয়ে এই তরুণ এবং যুব সমাজকে যাতে আমরা সমাজের মূল ধারায় নিয়ে আসতে পারি, যাতে আগামী দিনে এই দেশের যাদের হাতে তারা বিভিন্নভাবে নষ্ট হওয়ার জন্য কি কিশোররাই দায়ী? এই কিশোররা দায়ী না, এই কিশোরদের পিছনে এরকম যে মিজানরা আছে আর অনেক সম্রাটরা আছে, কিন্তু সেই মিজানদেরকে তাহলে নিড বেসিসে এডুকেশন কিভাবে দিবেন? পেছনের শক্তিকে পরিবর্তন করা না গেলে তো সামনের এই যে কিশোর, এদেরকে তো আপনি ফেরাতে পারবেন। যারা আসলে এই ফ্যাসিবাদের মূল জায়গাগুলোতে ছিল তাদেরকে আপনি পরিবর্তন করতে পারবেন না। আমরা তো ফ্যাসিবাদ শব্দটি শুনতে শুনতে অভ্যস্ত। আসলে ফ্যাসিবাদকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? ফ্যাসিবাদের সিস্টেমটা কি? ফ্যাসিবাদ এক রকমের সংজ্ঞা, আর শেখ হাসিনা রেজিমটা ছিল মোর দেন দ্যাট, লাইক দিস। ফ্যাসিবাদ হচ্ছে সিম্পলি একটা হচ্ছে যে নিজের দলের, নিজের পরিবারের এই সব কিছু, দেশ গোল্লায় যাক, দেশের মানুষ গোল্লায় যাক। কিন্তু ফ্যাসিবাদের যে থিওরি, যেটা আমরা জানি ইন্টারন্যাশনালি রিকগনাইজ থিওরি, সেই থিওরিতে তো হচ্ছে ফ্যাসিবাদ রোল করে তার নিজের জাতির জন্য, তার দেশের জন্য, এবং তার জাতিগত যে তীব্র জাতীয়তাবাদ, যেটা উগ্র জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদকে একচেটিয়াভাবে ক্ষমতায়িত করবার লক্ষ্যে। শেখ হাসিনা তো আসলে গোটা জাতিকে নিয়ে ভাবেননি কখনো, তিনি তার দেশকে নিয়ে ভাবেননি। তাহলে এটাকে আপনি ফ্যাসিবাদ বলবেন? দেখেন, সে একটা কথা বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে। তাহলে সে কোন পক্ষের? তাহলে তো এখানে এই জায়গাটিতেই তো তিনি তার দেশ এবং জাতীয়তাবাদের জায়গা থেকে বাইরে চলে গেলেন। ডেফিনিটলি, যে দেশের না, তাহলে এটিকে আপনি ফ্যাসিবাদ বলবেন? এটা ফ্যাসিবাদের চেয়ে তো চরম ভয়ানক কিছু। দুঃসময় যে অভিজ্ঞতা, ভয়াবহতা, সেই ভয়াবহতা থেকে আদৌ কি আমরা শিক্ষা নিতে পারছি? আমরা নিতে পারবো, এটা সময় লাগবে। এই জন্যই যে আমাদের মূল ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা, সেটা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছিল। ক্লাস 5-এর সমাপনী পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়। আপনার কাছে কি মনে হয় এটা টাকার বিনিময়ের জন্য? আর কিছুই না। এই শিশু কিশোরদের জন্য একটা যে নৈতিকতার মানদণ্ডের যে মূল্যবোধ তৈরি হয়, এটা যেন ধ্বংস হয়ে যায়। আসলে এইখানে যে উনি তো এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, উনি তো এই দেশের শাসক ছিলেন, এই জাতিকে ধ্বংস করে দিয়ে উনি কার প্রধানমন্ত্রী থাকতে চেয়েছিলেন? উনি আসলে একটা প্রতিহিংসা পরায়ণ। আপনি দেখবেন যে বিবিসি বাংলা সাবেক সাংবাদিক সিরাজুর রহমান খান মারা গেছেন, ওনার একটা প্রোগ্রামে উনি বলার চেষ্টা করছে যে আসলে আমি এই দেশে রাজনীতি করতে চাই শুধুমাত্র আমার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। আসলে আপনি ওনার ফ্যামিলির দিকে যদি তাকায় দেখবেন, কেউ এই দেশের না, যে এই দেশের না, তারা এই দেশকে ভালোবাসবে না, এটাই স্বাভাবিক। এখন আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে, সেই পিছনের অভিজ্ঞতাগুলোকে সামনে রেখে। টু দি পয়েন্টে যদি বলতে বলা হয় বাবু ভাই, কোন কোন জায়গাগুলো একেবারে টোটালি বাদ দিয়ে দিতে হবে আমাদের? প্রধান দরকার হচ্ছে যে আপনি বললেন যে নাগরিকের অধিকার সুনিশ্চিত করা, একটা মানুষের সামাজিক নিরাপত্তাকে উৎসাহিত করা, সে যেন তার মত প্রকাশে কোনো ধরনের কোনো বাধার সম্মুখীন না হয়। এই জায়গাগুলোকে আমি মনে করি প্রধান আমাদের কার্যকর দেওয়া দরকার, যে আমাদের ব্যক্তি বিশেষে তার সামাজিক নিরাপত্তা, তার মত প্রকাশের স্বাধীনতা এবং তার জন্য একটা কর্মমুখী পরিবেশ তৈরি করার জন্য, আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমরান ভাই, আপনার কাছেও আমার একই প্রশ্ন, যে আসলে বাবু ভাই যেটি বলছিলেন যে একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়া, বা একেবারে এখানে যাতে মেধার বিকাশ না ঘটে, মেধাবী কোনো জাতি গঠিত না হয়, সেই লক্ষ্যেই কিশোর প্রজন্মকে বা তারুণ্যকে এই যে মাদক বা ছিনতাইয়ের মতো ঘৃণ্য অপরাধে দলীয়ভাবেই পৃষ্ঠপোষকতা করা হতো। আপনিও কি এটি মনে করেন, না আমাদের নৈতিকতায় পচন ধরেছিল? আওয়ামী লীগ 15 বছর ক্ষমতা দীর্ঘায়িত করেছে। মূলত প্রথমত তারা যেটা করেছে, আমাদের জাতি গঠনের জন্য যেই সবচেয়ে উপযোগী যে বিষয়টা, প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা, সেটা ধ্বংস করেছে। তার মানে একটা নৈতিকতা বিবর্জিত জাতি তৈরি করার চেষ্টা করা হয়েছে। সো নৈতিকতা বিবর্জিত জাতি যখন তৈরি হয়, তখন কোশ্চেন কম থাকে, সরকারের প্রতি তাদের প্রশ্ন থাকে না, বা সরকার বা রাষ্ট্র এই সম্পর্কে তাদের মানসিকতা থাকে না। তারা তাদের খুব সীমিত লক্ষ্যমাত্রা, কেরিয়ার, বিভিন্ন ধরনের, কিন্তু জাতি গঠন, এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এই ধরনের লক্ষ্যমাত্রা থেকে তাদেরকে বিচ্যুত করা হয়েছে। বিকজ তাদের শিক্ষা ব্যবস্থা হিসেবে তৈরি করা হয়েছে। আমাদের GPA 5 এত বেশি পেয়েছে, আপনারা দেখেছেন, যে কিন্তু প্রকৃত অর্থে জ্ঞান অর্জনের জন্য যে শিক্ষা, সেটা কিন্তু অর্জিত হয় নাই। সত্য মিথ্যার পার্থক্য শিখবে, সেটা করতে দেওয়া হয় নাই। ঠিক আছে, তাদেরকে যুক্তি মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করার যে সক্ষমতা, সেটা তৈরি করতে দেওয়া হয়নি। সো এইভাবে একটা নৈতিকতাবিহীন জাতি তৈরি করা হয়েছে, যারা কখনো প্রশ্ন করবে না,
এইভাবে বা ন্যায় অন্যায় তারা চিনতে পারবে না। হ্যাঁ, তাদেরকে অন্যায়গুলোকেই যৌক্তিক এবং একেবারে সেটাই করা হয়েছে ন্যায়সঙ্গত হিসেবে দেখেন গত 15 বছরে হত্যা, গুম, খুন, নির্যাতনকে এত সহজভাবে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে। আজকে তার রেজাল্ট আমরা পাচ্ছি। দেখেন, যদিও এই ধরনের একটা বড় ধরনের গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রে যেই ধরনের আইন শৃঙ্খলা ব্যাহত হওয়ার কথা, তার চেয়ে আমরা অনেক ভালো আছি। এবং তারা সেটা বলেছিলেন যে 2 লাখ বা 5 লাখ মানুষ, হ্যাঁ, তাদেরই ওয়াহিদুল কাদের সাহেব বা তোফায়েল আহমেদ সাহেবের বক্তব্যে আমরা দেখেছি যে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে এই ধরনের ব্যাপক হত্যাযজ্ঞ এই দেশে হয় না। এটা হাসিনা পালিয়ে যাওয়ার পরে এক ফোঁটা রক্ত ঝরেনি। হ্যাঁ, ওইভাবে ঠিক আছে। এবং আপনি দেখেন যে এই ধারাবাহিকতা আলটিমেটলি যেটা হয়েছে যে ওরা আমাদের নৈতিকতা ধ্বংস করে দিয়েছিল, কিন্তু তারপরেও মানুষের মধ্যে বিবেক বোধ থাকার কারণে সেই প্রতিহিংসা পরায়ণতা আমরা দেখি নাই। এটা আমাদের জন্য সাধুবাদ। কিন্তু আমরা এই রিসেন্ট দেখেন যে তারা মানে ক্ষমতা থেকে যাওয়ার পরে ছিনতাইকারী হঠাৎ ঢাকা শহরের মাঝখানে ফার্মগেটের মতো জায়গায় ডাকাতি হয়েছে উত্তরাতে আমরা দেখেছি। কিন্তু এখনো তো হচ্ছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে এইটাও এক ধরনের পরিকল্পনার অংশ হতে পারে। অথবা আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি, যদি এই ধরনের ঘটনাগুলো পরিকল্পনার অংশ হয়, সেক্ষেত্রে আপনি বলছেন যে আমরা নাগরিক হিসেবে তো অনেক বেশি দায়িত্ব আমাদেরও রয়েছে। অবশ্যই আমরা কি সেই নাগরিক দায়িত্ব পালন করতে সক্ষম হচ্ছি? আমার মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ধরনের অবনতি হওয়ার কথা সেটা কিন্তু হয় না। কারণ পুলিশের যে বিধ্বস্ত অবস্থা হয়নি, কিন্তু এক ধরনের জনমনে কিন্তু ছিনতাই, ডাকাতি, চুরি এগুলো নিয়ে কিন্তু আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন গত বছরের বা তার আগের বছরের আমরা কমেছে। তো সো এইটাকে এক ধরনের ফলো করে প্রচার করা হচ্ছে যাতে মানুষজনের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। উদ্দেশ্যটা কি? হ্যাঁ, এই প্রচারণার উদ্দেশ্য হলো তারা তো বলেছে যে মানে সরকার যাতে ব্যর্থ হয়, মানে হাসিনাই ভালো ছিল, আগের সরকারই ভালো ছিল, এই ধরনের এক ধরনের বয়ান তৈরি করা মানুষের মধ্যে। কিন্তু বেসিক্যালি আপনি যখন 15 বছর একটা অসুস্থ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন, সেখান থেকে একটা সুস্থ প্রক্রিয়া যাওয়ার জন্য আপনাকে সময় দিতে হবে। সেই সময়টা আমাদের এখানে ট্রানজিশন পিরিয়ড চলছে। হয়তো আমাদের ভবিষ্যতে এই সংস্কার পরবর্তী একটা ভালো নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার যখন আসবে, তখন পরিস্থিতির আরো উন্নতি ঘটবে। ইমরান ভাই, আরো একটি বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই। সেটি হচ্ছে, আমরা একটি সংবাদে দেখলাম পানামা পেপারস অর্থ পাচারের তালিকায় 25 বাংলাদেশি। 2016 সালের খবর ছিল এটি। সরকারি ও বেসরকারি ক্ষেত্রে দুর্নীতির এই ধরনের ঘটনা কি বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে বিপর্যস্ত করতে পারে কিনা? অপরাধ থাকবেই, কিন্তু সেটার মাত্রা কতটুকু? অতীতেও ছিল, কিন্তু গত 15 বছরে আমরা দেখি যে এটাকে প্রাতিষ্ঠানিকভাবে প্যাট্রোনাইজ করা হয়েছে এবং আইন করে এস আলমের মতো কোম্পানির দুর্নীতি নিয়ে কথা বলা যাবে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক স্ক্যাম হয়েছে বাংলাদেশে। এস আলমের ঘটনা আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য শুনেছি যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি। আচ্ছা, শেয়ার বাজার একাধিকবার লুণ্ঠন হয়েছে, মানে মানুষ আত্মহত্যা করেছে এই সরকার লাভ দিয়ে। আপনি দেখেন, তারপরে শুধু এখানে বিদ্যুৎ সেক্টর, সেখানে একটা কোম্পানি 50%-এর বেশি কাজ করেছে, সাবমিট গ্রুপ। পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ হাইওয়ে, এক্সপেন্সিভ ব্রিজ, এক্সপেন্সিভ ফ্লাইওভার, যা কিছু দামি সবই আমাদের, সব বাংলাদেশের। ঠিক আছে, তো কেন আজকে মেট্রো রেল সবচেয়ে এক্সপেন্সিভ? আপনি উত্তরা থেকে মতিঝিল যাবেন, 100 টাকা ভাড়া দিতে হবে, কিন্তু এটা হয়তো আরো মানে 50-60% কস্ট কম হইলে এটা 40 টাকা বা 50 টাকার মধ্যে মানুষজন যাতায়াত করতে পারতো। সেটার ভার আমরা বহন করতেছি এবং প্রায় $1 ট্রিলিয়ন লোন আমাদেরকে দিয়ে রেখে চলে গেছে। এবং এই লোন এবং আমাদের নিজস্ব অর্থ, মানে যে টাকা পয়সা ছিল তার কাছ থেকে প্রতি বছরে তারা প্রায় 1,80,000 কোটি টাকা অ্যাভারেজে পাচার করেছে। এটা দৈনিক ইত্তেফাকের রিপোর্ট দেখলাম গত 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত। তো একটা দেশের অর্থনীতি তারা আসলে শেষ করে ফেলছে কমপ্লিটলি। কিন্তু আমাদের যেহেতু ভালো কিছু বিষয় আছে, যেমন আমাদের রেমিটেন্স প্রবাহটা, রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সময় শুরু করে গিয়েছিলেন বিদেশি শ্রমিক পাঠানো, গার্মেন্টস সেক্টর সেটাও ওনার সময় শুরু হয়েছিল। এই দুই সেক্টরের কারণেই আমাদের অর্থনীতি এখনো টিকে আছে। তো আমরা যদি এভাবে চলতে পারি, হয়তো ধীরে ধীরে আমরা এটা রিগেইন করতে পারবো। কিন্তু আসলে ইমরান ভাই, প্রশ্ন কিন্তু ওই জায়গাটিতে না। এই যে দুর্নীতির ধারাবাহিকতা, দুর্নীতির যে সংস্কৃতি যেটি আমাদের রাজনীতিতে, আমাদের রাষ্ট্রে জেঁকে বসেছে, আপনি একটি ভালো সুন্দর কথা বলেছেন যে এটিকে যতটা নিয়ন্ত্রণে রাখা যায়, কিন্তু নিয়ন্ত্রণে রাখবার জন্য
এক ধরনের তো মানসিকতা তৈরি করতে হবে, যেটি আসলে ধ্বংস করে দেয়া হয়েছে বাবু ভাইয়ের বক্তব্য অনুযায়ী। সেই মানসিকতা তৈরি করবার জন্য আমাদের কি করা উচিত? এই সরকারের বা রাজনৈতিক দলগুলোর কোন কোন ধরনের ইনিশিয়েটিভ নেওয়া উচিত? কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু একটি প্রবণতা দেখা গেছে যে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সেটি আমরা স্বীকার করি বা না করি, দলীয় শীর্ষ নেতারা হয়তো এটি জানেনই না, কিন্তু কর্মীদের মধ্যে কিন্তু এই টেন্ডেন্সি দেখা যাচ্ছে। সবগুলো দলের, স্পেসিফিক কোনো একটি দলের না, সবগুলো রাজনৈতিক দলের মধ্যে, কর্মীদের মধ্যে, বিশেষ করে তৃণমূলের, আমি কেন্দ্রের শীর্ষ নেতাদের কথা বলবো না, ওনাদের মধ্যে এই প্রবণতা একেবারেই নাই বললেই চলে। কিন্তু তৃণমূলকে কেন ওনারা পারছেন না? এই মতামত প্রকাশ করার যে স্বাধীনতা, সেটা আমরা পেয়েছি 5 আগস্টের পরে। সো হয়তো এই জন্য বহিঃপ্রকাশটা বেশি দেখা যাচ্ছে। আর যেহেতু নতুন বাংলাদেশের নতুন রাজনীতিতে ক্ষমতায় যাওয়ার ব্যাপারে একটা সুস্থ প্রতিযোগিতা থাকতেই পারে, এটা থাকাটাই স্বাভাবিক। প্রতিযোগিতা করা হয়েছে, গণতন্ত্রে প্রতিযোগিতা না থাকলে তো সেটাকে গণতন্ত্র বলা যাবে না। সেই প্রতিযোগিতাকে আমরা পজিটিভ অর্থে দেখি, যে আমরা যারাই রাজনীতি করব, বাংলাদেশ ফার্স্ট এই রাজনীতি করলে আমাদের আর কোনো প্রবলেম নাই। আপনাদের পারস্পরিক দেশটাকে সামনে রেখে এগোতে হবে। এই দেশটার জন্য সবকিছু করতে হবে। এই দেশটার জন্য দেশটা ভালো থাকলে আমরা সবাই ভালো, দেশের মানুষের জন্য করতে হবে। যেমন ধরেন আপনি দুর্নীতির কথা বললেন, বিগত সরকারের আমলে দুদকের যে আইন ছিল, যে তার আগে যে বিএনপি সরকারের সময় সেটা ছিল হচ্ছে যে কোনো ব্যক্তিকে দুদক সরকারি কর্মকর্তা হোক ইনভেস্টিগেশন করতে পারবে উইদাউট রাষ্ট্রের অর্থনীতির জন্য বা রাষ্ট্রের কোনো প্রকার হুমকি যদি হয়ে দাঁড়ায়। দুদক কিন্তু সেই আইন কিন্তু পরিবর্তন করা হয়েছিল, যে অনুমতি ছাড়া সরকারি কর্মকর্তাদের ব্যাপারে দুদক কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না, ইনভেস্টিগেশনই করতে পারবে না। সো আসলে সংস্কারের মাধ্যমে, মিনিমাম একটা সংস্কারের মাধ্যমে আমাদের প্রতিটা সেক্টরে একটা গুড গভর্নেন্সের জন্য যে আইন পরিবর্তন করা দরকার, যে সংস্কার করা দরকার, যদিও সংস্কার একটা কন্টিনিউয়াস প্রসেস। এইটা আপনাকে এমন না যে এই তত্ত্বাবধায়ক সরকারই সব করে ফেলবে, তা না। ওনাদের একটা রূপরেখা তৈরি করবেন এবং একটা জাতীয় ঐক্যমত তৈরি করবেন। সেখানে আমরা একমত হয়ে একটা নির্বাচন হবে, সংস্কারও শুরু হয়ে যাবে, নির্বাচন হবে। পরবর্তী সরকার যারা আসুক তারাও সেই সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে, এবং তার পরবর্তীতে নতুন চ্যালেঞ্জ আসবে, নতুন সংস্কারের বিষয় আসবে, সেটাও তারা যাতে এই রূপরেখা অনুসারে বাস্তবায়ন করে, সেভাবে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ ইমরান ভাই। একই বিষয়ে নুরুল হুদা বাবু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ইমরান ভাই একটি কথা, সুন্দর কথা বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার তো আসলে আমূল পরিবর্তন করে দিয়ে যেতে পারবেন না, ওনারা একটি রূপরেখা দিতে পারবেন, একটা পাথওয়ে দিতে পারবেন যে এই পথে এগুলে বাংলাদেশ সামনে ভালো করবে, সেই পথেই এগোচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আপনারা যারা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের কর্মীদের মধ্যে কি আপনারা এই বার্তা পৌঁছাতে পারছেন না, তারা আপনাদের ভাষা বুঝতেছে না? কোনটি? আপনি যদি খেয়াল করে দেখেন যে 5ই আগস্টের পরবর্তী সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দিনের পরে দিন যে এদেশের আইন পরিশ্রম করে এই জিনিসগুলোকে একটা মিনিমাম একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করতেছে, এবং এটা হচ্ছেও তাই। এখন যেটা হচ্ছে, যেটা ইমরান ভাই বলল, যে 5ই আগস্টের পরে সবার মত প্রকাশের স্বাধীনতাটা সবাই এত সুন্দর করে উপভোগ করতেছে যে অনেক সময় বেশি মনে হচ্ছে। কেমন হয়তো ঘটনা ঘটেছে দুইটা, কিন্তু এটা এমন আগে এরও অনেক বেশি ছিল, তাহলে কি এটা? ডেফিনেটলি ওই সময় তো প্রকাশ হতো না, ওই সময় তো সেলফ সেন্সরশিপ নিয়ে সাংবাদিকরা আপনারা কাজ করতেন, যে আসলে এখানে গুম খুনের ভয় থাকতো। কিন্তু 5ই আগস্টের পরে দেখা যাচ্ছে কি 10টা ঘটনা ঘটেছে, কিন্তু সেই 10টা ঘটনাকে এখানে 1000 মানে 10টা না 1000 বার প্রকাশ করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে ফেক আইডির মাধ্যমে, যার কারণে অনেকের কাছে মনে হচ্ছে আসলে ঘটনা অনেক কিছু। আসলে ঘটনা অনেক কিছু না। ঘটনা যা হচ্ছে কি, আমার জায়গা দখল করেছিল, সেই দখলটা আমি ফিরে নিতে গেছি। সাধারণ জনগণের মনে, আপনি বললেন যে মত প্রকাশের স্বাধীনতার কারণে হয়তো বেরিয়ে আসছে, কিন্তু সাধারণ মানুষের মনে ফ্যাসিস্টের যে উদ্দেশ্য, যে এর চেয়ে হাসিনাই ভালো ছিল, এর চেয়ে আগের সরকারই ভালো ছিল, এই ধরনের একটা মানসিকতা তৈরি করবার জন্য তারা তো অপতৎপরতা চালাচ্ছে। তাহলে কি ঘুরে ফিরে তাদের সেই লক্ষ্য পূরণ হয়ে যাচ্ছে কিনা? আসলে আমাদের প্রবলেমটা হচ্ছে কি, আমরা সবাই শর্ট টার্ম মেমোরি নিয়ে কাজ করি, যার কারণে দেখা যাচ্ছে আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই যে আগে কি হয়েছিল। আপনি দেখবেন যে অর্থনীতি নিয়ে কথা বলছিলেন, আপনি ইসলামের কথা বলছিলেন, 2 লক্ষ কোটি টাকা পাচার করার দিনে যখন তার নামে মামলা হয়, তার নামে এভিডেন্স সামনে আসে, তখন সঙ্গে সঙ্গে এস আলম তার পরিবার সহ এ দেশের নাগরিকত্ব ত্যাগ করে। অ্যাট দ্য সেম ডে, ওই দিনই সচিবালয়ের সন্ধ্যার পরে তাকে একটা 15 কোটি টাকা এখানে ইনভেস্টমেন্ট দেখায় দিয়ে বাংলাদেশে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয় ইনভেস্টর নাগরিক হিসেবে।
তাহলে এই যে এরকম অর্থনীতির যে লুটপাটের চিত্রগুলো কিন্তু আপনি সাধারণ নাগরিকরা এত গভীরভাবে এইসব কিন্তু সেই বিষয়গুলো রাজনৈতিক দলের নেতা হিসেবে তো আপনাদেরকেই জনগণের সামনে আনা অনেক বেশি জরুরি ডেফিনেটলি এবং আপনাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে এটা অনেক, আমি আপনাকে বলি, এটা একটা অনেক কঠিন সময়, একটা নতুন চ্যালেঞ্জ, একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ, যার কারণে আমরা বারবার একটা প্রোগ্রাম করার চেষ্টা করতেছি, সবাইকে বলার চেষ্টা করতেছি, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান 31 দফা নিয়ে খুবই সিরিয়াস, যে দেখেন এখানে মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী, বিচার বিভাগ, আইন বিভাগ, আমরা ক্ষমতার ভারসাম্য করব, আমরা জবাবদিহিতা নিশ্চিত করব, আমরা অ্যাকাউন্টেবিলিটির দিকে থাকবো এবং আমরা নাগরিক হয়ে উঠবো। এই জায়গাগুলোকে আমরা ফোকাস করার চেষ্টা করতেছি যে আপনি নাগরিক, আপনি আমার বিরুদ্ধে বলেন, কোনো প্রবলেম নাই, আপনি আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনি আমার বিরুদ্ধে বলেন, অথবা আমাদের 31 দফার মধ্যে যদি কোনো ভুল থাকে আপনি সমালোচনা করেন, অথবা আপনি যদি নতুন কিছু যোগ করতে চান আপনি যোগ করেন, আমরা নেব। সেটি তো গেল আপনার দলের ম্যানিফেস্টোর ব্যাপার। ফ্যাসিস্টরা তো বলছে যে বাংলাদেশের মানুষকে সুস্থ থাকতে দেবে না, স্বস্তিতে থাকতে দেবে না, কিন্তু এই যে রাজনৈতিক যে এক ধরনের প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় যদি এরকম অনেক বেশি সত্য প্রকাশিত হয়ে যায়, সেটি কি রাজনীতির জন্য সুখকর হবে? সেটি তো আমাদের যে পরিবর্তনের চিন্তা বা চেষ্টা, যে স্বপ্ন নিয়ে আপনারা একেবারে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে ছুটে বেড়াচ্ছেন, আপনারা তো সেই লক্ষ্যে হোঁচট খাচ্ছেন। তাহলে সেই জায়গাটি নিয়ে আসলে কিভাবে কাজ করা যেতে পারে আগামীর সুন্দর রাজনীতির জন্য? আমরা আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনি দেখবেন যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, আমাদের নেতাকর্মী সবাইকে যখন ক্লোজড রুমে আমাদের মিটিং হয়, তখন সেই মিটিংগুলোতে আমাদেরকে যেভাবে উনি নির্দেশনা দেয় সেটা কিন্তু ওপেন হাউসে এমন করে বলে না, আমাদেরকে যে জিনিসগুলো বারবার বলে, যেমন আমাদেরকে বলেছে তোমরা নাম জমা দিয়ে দাও পুলিশের কাছে, আমরা নাম জমা দিয়ে দিচ্ছি পুলিশের কাছ থেকে, আমরা ইভেন মামলাও করতেছি। এটা কিন্তু অতীতে আপনি কখনো দেখতে পারবেন না, এটা একটা সুন্দর সংস্কৃতি, যে এই সংস্কৃতির মধ্যে দিয়ে একদিন একটা পরিবর্তন আসবেই, সেই পরিবর্তনের দিকে আমরা এক পা এগিয়েছি। এখন আমাদের চাওয়াটা হচ্ছে এই জিনিসটাকে যুগপৎভাবে অপরাপর সকল রাজনৈতিক দলগুলোকে এই জায়গায় নিয়ে আসতে হবে, যে আসলে দিন শেষে এটা আমার দেশ, অতএব আমাদের নেক্সট জেনারেশন যেন এখানে একটা সুন্দর সাবলীল বাংলাদেশ পায়, যেখানে সে স্বপ্ন দেখতে ভয় পাবে না। মানে 15 বছরের সেই দুঃশাসন যেমন সে যেমন কথা বলার সময় যখন চিন্তা করবে না আমার আশেপাশে কেউ আছে নাকি, একটা সময় গেছে যে কথা বলার জন্য আশপাশ দেখতো কেউ শুনবে নাকি, সেই সময়টা আমরা ফিরে আসতে চাই না। জি বাবু ভাই, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে আমরা আরেকটি সংবাদে দেখলাম রাজনীতি এখন আওয়ামী লীগের কাছে জিম্মি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেছিলেন 2019 সালে। রাজনৈতিক শক্তির একক আধিপত্য কি সমাজের বিভিন্ন স্তরের জন্য দীর্ঘমেয়াদে বৈষম্য এবং শোষণের কারণ হয়ে দাঁড়াতে পারে কিনা? ডেফিনেটলি। দেখেন, আপনি একটা শব্দ বলছেন একক আধিপত্য, এটা নেগেটিভলি কাউন্ট হয় সবসময়, এবং এই ফেসিবাদের সময় বিগত 16 বছরে যেটা হয়েছে সেটা হচ্ছে, দেখেন আমি যদি একটা বিচার বিভাগের একটা জিনিস আপনাকে দেখাই, আমি এই বইটা হচ্ছে যেই মামলায়, চ্যারিটেবল ট্রাস্টের মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদালত কর্তৃক একটা অবৈধ সাজা দিয়েছিল, সেই সাজা দেওয়ার ক্ষেত্রে একটা লাইন উল্লেখ করেছিল, যে সেই লাইনটা হচ্ছে এই বইয়ের ওই জবানবন্দি, যে জবানবন্দি আদালতে দিয়েছিল, সেই জবানবন্দির একটা জায়গায় দেখেন, আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি যে বিচার বিভাগ কী করে। সেখানে দেখাচ্ছে যে এগুলো কি ক্ষমতার অপব্যবহার নয়, ক্ষমতার অপব্যবহার আমি করেছি, প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু যখন এই ভার্ডিক্টটা দেয় তখন এই কোর্ট কিন্তু এই প্রশ্নবোধক চিহ্নটা উঠাই দিয়েছে। তাহলে কি দাঁড়ায়? ক্ষমতার অপব্যবহার আমি করেছি। চিন্তা করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতন একটা মানুষের ক্ষেত্রে এই ধরনের একটা জিনিস, এই বইটা পাবলিশিং, এই বইটা মূলত হচ্ছে গবেষণা এবং প্রশিক্ষণধর্মী জাতীয়তাবাদের পাঠশালা কর্তৃক প্রকাশিত। এই বইটা প্রকাশিত হয়েছে 2রা ফেব্রুয়ারি, আর রায় হয়েছে 8ই ফেব্রুয়ারি। যদি এই বইয়ে ভুল না থাকে, অথচ আদালতে ভুল আছে জবানবন্দিতে। এখন দেখেন, আমাদের মহাসচিব বলছে যে রাজনীতি জিম্মি হয়ে আছে। কেন জিম্মি হয়ে থাকবে না? তখন জিম্মি হয়েছিল। আমরা সমাবেশ করতে গেলে আমাদের কয়টা শর্ত লাগবে? 26টা 27টা। আপনার মিছিল কত বড় হবে, ব্যানার কত বড় হবে, মাইক কয়টা থাকবে, ইভেন যদি বলার সুযোগ থাকতো যে আপনি এই জিনিস বলতে পারবেন, এই জিনিস বলতে পারবেন না, তারা তাও বলতে একটা সময় তো সেটিও বলে দেয়া হতো, হ্যাঁ, যে আপনি এই ধরনের কথা বলতে পারবেন না, আপনি স্বাধীনতা ঘোষক বলতে পারবেন না, আপনি তারেক রহমানের নাম উল্লেখ করতে পারবেন না। তো এই যে ক্ষমতাটা পুরোপুরি রাজনীতি তারা জিম্মি করে নিয়েছিল। জিম্মি করে নিয়ে কি করেছে? জিম্মি করে নিয়েছে যাতে মানুষজন তাদের এগনিস্টে কোনো ধরনের কোনো কথা বলতে না পারে, এবং আস্তে আস্তে একটা ভয়ের সংস্কৃতি দিয়ে যেন আমাদের লোক কম হয়। কিন্তু আমাদের মাশাআল্লাহ আমাদের লোক কখনো কমেনি এই জন্যই যে আসলে মানুষ দিন শেষে না প্রতিবাদ করার জায়গা চায়। হ্যাঁ, মানুষের একটা প্রতিবাদ করার জায়গা চায়, জায়গা পায়। এই জন্য দূর দূরান্ত থেকে দেখবেন যে বিভিন্ন নিউজে আসছে যে আমাদের যখন
বিভাগীয় সমাবেশগুলো হয়েছে, হ্যাঁ, আমরা কি দেখেছি। পরিমাণ লোক নদী কিভাবে সাঁতরে গিয়েছে, এসেছে। কিভাবে গিয়েছে, কেউ পায়ে এই হেঁটে জিম্মি এসেছে। হয়ে থাকেনি, এই জিম্মি হয়ে থাকেনি শেষ পর্যন্ত। এবং এই জিম্মি হয়ে না থাকার কারণেই দেখা যাচ্ছে এই কনসিকুয়েন্সলি আমাদের আন্দোলনের ফলে এই 36 দিনের এই যে আপনার ছাত্র বৈষম্য জনতার বিরোধী হাত ধরে। আন্দোলন, সেই আন্দোলনটা একটা বিজয়ের রূপ পেয়েছে। আপনি বলছেন একক আধিপত্যবাদ, এই কিন্তু একক ভবিষ্যতেও কি আমরা এই একক আধিপত্য এটা এইটাকে আপনারা সমর্থন এটা যেন করেন? না হয় সেই জন্যই আমরা চাচ্ছি প্রত্যেকটা প্রতিষ্ঠান বহুমত বহুপথ বিকশিত হোক। হ্যাঁ, এবং বহুমত বহুপথ প্রকাশিতের মধ্যে দিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন তার সক্ষমতা নিয়ে দাঁড়ায়। যেই আসুক যেই আসুক, তার মধ্যে যেন এক ধরনের নাগরিক ভীতি থাকে। Definitely. জি, বাবু ভাই, একই বিষয়ে ইমরান ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আসলে এই যে রাজনৈতিক জিম্মি দশা, যে দশা থেকে 36 জুলাইয়ের মাধ্যমে আসলে বাংলাদেশ মুক্ত হয়েছে, মানুষ মুক্তি পেয়েছে, বর্তমান যে রাজনীতির ধারা, সেটির ভবিষ্যৎ কি আরো বেশি? আমি যদি একটু সাপ্লিমেন্ট করি, জি। মূলত শেখ হাসিনা যে কাজটা করেছেন, বাংলাদেশের সকল ইনস্টিটিউটকে ধ্বংস করে দিয়েছেন, করে ক্ষমতা কুক্ষিগত করেছেন এককভাবে। একক কর্তৃত্ব। তিনি তো ঘোষণাই দিয়েছিলেন, আই নিড অ্যাবসলিউট পাওয়ার। অ্যাবসলিউট পাওয়ার। আমাদের প্রধান বিচারপতিকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে মেরে। আপনার পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, এইসব শীর্ষ পদে অযোগ্য ব্যক্তিদেরকে বসানো হয়েছে। টোটালি প্রফেশনালিজম ছিল না এখানে। সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে শুধুমাত্র তার কাছে নত জানু যারা ছিল, পারপাস সার্ভ করবে যারা, তাদেরকেই সে সেখানে পদায়ন করেছে। সো আসলে এইভাবে ওই যে ক্ষমতা জিম্মি করে ফেলেছে আওয়ামী লীগ, রাজনীতিটাকে জিম্মি করে ফেলেছে, যেটা আমরা শেখ মুজিবের আমলে দেখেছি বাকশাল। এটা ছিল ডিজিটাল ভার্সন। এই তথ্য প্রযুক্তির যুগে হয়তো সেইভাবে আইন করতে পারেনি 4টা সংবাদপত্র, তো এখন বিভিন্নভাবে সেন্সরশিপ আরোপ করে কিছু পত্রিকা, কিছু টিভি বন্ধ করে দিয়ে ক্ষমতা সে কুক্ষিগত করেছিল। তো আলটিমেটলি এখন তো আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দেখতেছি মানুষ কিভাবে মত প্রকাশ করতেছে। আশা করতেছে যে ভবিষ্যতে ফ্যাসিস্ট হওয়ার যে এলিমেন্ট, যে সাপোর্ট দরকার, সেটা বেসিক্যালি বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে ওইভাবে নাই, বা আধিপত্যবাদী কোনো শক্তিও সুযোগ তো আছে। আমি ঠিক সেভাবে মনে করতেছি না। কারণ হচ্ছে যে কালচারাল যে হেজিমনি দরকার, সেটা আওয়ামী লীগ যেভাবে আধিপত্যবাদী শক্তির কাছ থেকে পাচ্ছে, সেটা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য না। এবং আপনি ধরেন ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসবে, মানে আওয়ামী লীগের এমন কিছু সক্ষমতা আছে যে এর চেয়ে বেশি খারাপ হওয়ার যোগ্যতা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নাই অ্যাকচুয়ালি, আপনি যদি ওইভাবে চিন্তা করেন। মানে এত খারাপ হওয়ার যোগ্যতা কোনো দলেরই নাই, আমি মনে করি। আপনি ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী? নিশ্চিতভাবে আশাবাদী যে আপনি হয়তো আমরা এক্সপেক্টেড লেভেলে যাওয়ার জন্য আমাদের একটু সময় লাগবে, কিন্তু নিশ্চিত থাকেন যে এত খারাপ শাসন ভবিষ্যতে আর আসবে না। যে বাংলাদেশের কথা আপনি ভাবছেন বা স্বপ্ন দেখছেন, সেই বাংলাদেশ নির্মাণের জন্য কি কি করা উচিত? যেই সংস্কারগুলো না করলেই নয় সেগুলো করবেন, এবং বাকি সংস্কার যেগুলো দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার বিষয়, সেগুলো শুরু করে দিয়ে একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা সুন্দর নির্বাচন, যেটা বাংলাদেশের ইতিহাসে 91 চেয়েও ভালো নির্বাচন হিসাবে ইতিহাসে লেখা থাকবে। তারপরে যারা ক্ষমতায় আসবে তারা রাষ্ট্র পরিচালনা করবে, এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে থাকবে। জি, ধন্যবাদ ইমরান ভাই। অনুরোধ বাবু, শেষ করব আপনার পরামর্শ। যেটুকু সংস্কার দরকার ফর গেটিং এ ক্রেডিবল ইলেকশনস, সেটুকু হওয়া দরকার, এবং একটা রূপরেখা দরকার যে যারা শাসনভার গ্রহণ করবে তারা যেন এটাকে আরো সামনে নিয়ে যায়, যাতে সাধারণ মানুষ, আপনাদের প্রিপারেশনের বিষয় আছে এরকম? হ্যাঁ, অবশ্যই, যেন সাধারণ মানুষ দেখতে পায় যে কি ধরনের পরিবর্তন হয়েছে এবং কি ধরনের পরিবর্তন রাজনৈতিক নেতারা অঙ্গীকার করবে, যেটার ভিত্তিতে আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে। ধন্যবাদ বাবু ভাই, আপনাকে ধন্যবাদ ইমরান ভাই, আপনাকেও। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতায় মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে, তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।